আশালতা দেবী টাপুর এবং টুপুর নামে দুই যমজ বোনের সঙ্গে তার দুই ছোট ছেলে বিজয় এবং রাহুলের বিয়ে দেয়। টাপুর এবং টুপুর একই ঘরে বিয়ে করতে পেরে অত্যন্ত খুশি হয়, কারণ তারা দুই যমজ বোন একসঙ্গে থাকতে পারবে। টাপুর এবং টুপুরের বড় যা ছিল তিলোত্তমা, যে কিনা ছিল পুরো সংসারের কর্ত্রী। তিলোত্তমা যা বলতো তাই হতো। একদিন তাদের এক প্রতিবেশী মালতী দেবী বলে, বাহ, তোমাদের তো খুব টুকটুকে দুটো যমজ বউ হয়েছে। আসলে আজকে আমাদের পাড়াতে পার্টি আছে। তোমরা তো জানো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাদের পার্টি হয়। এই দুই যমজ বউকেও কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে। দেখা যাবে তোমাদের বৌমা শুধু কি রূপবতী নাকি গুণবতীও বটে। এই বলে মালতী দেবী চলে যায়। এদিকে বড় যা তিলোত্তমা খুবই চিন্তায় পড়ে, কারণ পাড়ার লোকেরা একটু বীজ টাইপের ছিল। পাড়ার কোনো বাড়ি থেকে কোনো রকম একটা গসিপ পেলেই হলো, কিন্তু পাড়ার পার্টিতে না গেলেও চলবে না, তা নিয়েও লোকেদের মধ্যে কথা হবে। তাই তিলোত্তমা বলে, মা, টাপুর তো শুনেছি খুব ভালো গান গাইতে পারে, তাহলে আজকে না হয় টাপুরকে নিয়ে যাব, কারণ টুপুর নাকি সিনেমা দেখা ছাড়া কিছুই করতে পারে না। আপনি তো জানেন পাড়ার মহিলারা কেমন, সারাক্ষণ আমাদের লেগ পুলিং করতে পারলে বাঁচে। যাকেই নিয়ে যাও না কেন বৌমা, আমাদের মান সম্মানটুকু যেন বেঁচে থাক, তাহলেই হবে। তুমি না হয় খুব ভালো নাচতে পারো, তাই তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু আমার দুই যমজ বৌমা কি করবে কি জানি। আসলে সেই পাড়ায় প্রত্যেক 6 মাস অন্তর অন্তর পার্টি হতো। সেই পার্টিতে নতুন বৌমা কিংবা জামাই সকলেই উপস্থিত থাকতো। পাড়ার মহিলারা সেই নতুন বউ বা জামাইদের হেনতেন প্রকারে ইনডিরেক্টলি হেনস্থা করার চেষ্টা করত। পার্টিতে প্রত্যেক নতুন বৌমাদের কোনো না কোনো ট্যালেন্ট দেখাতেই হতো। তাই তিলোত্তমা টাপুরকে ডেকে বলে, টাপুর, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে কিন্তু আবার পার্টিতে যেতে হবে। দেখো, পার্টিতে কিন্তু একটা ভদ্র মেয়ের মতো ব্যবহার করবে, পাড়ার সবাই কিন্তু আজকে তোমাকে দেখবে। এই শুনে টাপুর খুবই খুশি হয়, কিন্তু টুপুরকে কেউ পার্টিতে যাওয়ার কথা বলে না বলে টুপুরের মনে মনে খুবই হিংসা হয়। কিন্তু টুপুরের মধ্যে সত্যি কোনো গুণ ছিল না। বাবা, বিয়ে হয়ে এখানেও দেখছি টাপুরের কদর বেশি। বাড়িতেও মা বাবা টাপুরকেই বেশি ভালোবাসতো। না, আমাকে দেখছি কিছু একটা করতেই হবে, না হলে শ্বশুর বাড়িতেও আমি নিজের জায়গা করতে পারবো না। টুপুর মনে মনে এসবই ভাবতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কেটে গেলে তিলোত্তমা টাপুরকে নিয়ে পার্টিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সবার সামনে গান করতে বললে টাপুর গান করতে পারে না, কারণ সেটা টাপুর নয় বরং টুপুর ছিল। আসলে বাড়ি থেকে বেরোনোর আগে টাপুর যেই না বাথরুমে ঢোকে, তখনই টুপুর বাথরুমের দরজাটা বন্ধ করে দেয় আর টাপুরের মতো জামা কাপড় পরে তিলোত্তমার সঙ্গে চলে যায়। যেহেতু টাপুর এবং টুপুর দুই যমজ বোন হুবহু একই রকমের দেখতে ছিল, তাই কেউ খুব সহজে তাদের দুই বোনকে শনাক্ত করতে পারত না। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। টুপুর এভাবে চিৎকার করে এত বাজেভাবে গান গাইতে থাকে যে পাড়ার লোকজন কানে হাত চাপা দিতে বাধ্য হয়। তারা সবাই খুব ভালো মতোই বুঝতে পারে যে আশালতা দেবীর নতুন বৌমার কোনো গুণ নেই। এই যে বড় বৌমা, তুমি কি ভাবছো আমাদের পার্টিটা ছেলে খেলা? তোমার জায়ের যখন কোনো গুণই নেই, তাহলে এখানে এনেছো কেন? ভাবলাম একটা আনন্দ ঘন সন্ধ্যায় আমরা সবাই হই হুল্লোড় করব। এদিকে তোমার জায়ের কর্কশ গলার আওয়াজ শুনে আমাদের আর এখানে থাকতেই ইচ্ছা করছে না। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। আমি তো টাপুরের গলায় আগেও গান শুনেছি, টাপুর তো খুব ভালোই গান গায়। এই টাপুর, কি হলো বলো তো? তুমি এরকম বেসুরো গলায় গান গাইছো কেন? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো, সবাইকে শুনিয়ে দাও। তুমি তো খুব ভালো গান করতে পারো, তাই না? না না, আসলে আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, তো তাই গানটা আজকে ভালো হয়নি। কি করব বলো? তাছাড়া তুমি তো আমাকে আগে বলোনি যে আমাকে এখানে এসে গান গাইতে হবে, তা না হলে আমি গলাটা পরিষ্কার করেই আসতাম। উফ, তোমার গলা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে আগেই বলতে পারতে। এখানে এসে তো আমার মান সম্মান চলে গেল। দূর। পাড়ার সবাই টুপুর এবং তিলোত্তমার উপর ভীষণই হাসাহাসি করতে থাকে। তিলোত্তমা লজ্জায় আর সেখানে থাকতে পারে না। সে তখনই বাড়িতে ফিরে আসে। টুপুর বাড়িতে এসে আগে বাথরুমের দরজা খুলে দেয়, তাই টাপুর তখনই বাইরে বেরিয়ে বলে, কি হলো বলো তো? তখন থেকে আমি বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খুলতে পারছি না। দিদি যে আমাকে কোথায় যেতে বললো। উফ, আমি কি মিস করে গেলাম না? এ বাবা, আমার তো মান সম্মান থাকবে না।
আরে না রে, তোর হয়ে আমি গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় জানিস, আমাকে গান করতে বলেছে, কিন্তু আমি তো একদমই গান গাইতে পারি না, তাই আর কি। দিদি একটু রেগে গেছে। তুই বলতো এতে কি আমার কোনো দোষ আছে? দিদিই তো আমাকে এসে যেতে বলল টাপুরকে এখন দেখতে পারছি না, তুমি আমার সঙ্গে চলো। তাই তো আমি দিদির সঙ্গে গেছি, এখন আবার আমার উপর রেগে বসে আছে। টুপুর এভাবে সম্পূর্ণ রকম ভাবে টাপুরকে মিথ্যা কথা বলে দেয়। টাপুর তার যমজ বোনের কথা বিশ্বাসও করে। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কেটে যায়। একদিন টাপুর মাটন, ডাক বাংলো, নবরত্ন কোরমা, চিকেন রেজালা ইত্যাদি রান্নাবান্না করে, যা দেখে রাহুল বলে, বাবা, নতুন বৌদি কত ভালো রান্না করছে, বাড়িটা তো সুন্দর গন্ধে একেবারে ভরে গেছে। আজকে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। টাপুর বৌদি, তুমি কিন্তু আমার জন্য বাসন্তী পোলাওটা অবশ্যই বানাবে। আমার আবার বাসন্তী পোলাও না হলে ভালো ভালো আইটেম খাওয়া যায় না। টাপুরকে তো দিব্যি হুকুম করছো, কই নিজের বউকে গিয়ে তো একটু বানাতে বলতে পারো। তোমার বউ তো সারাদিন শুয়ে শুয়ে সিনেমা দেখে, কোনো কাজ করে না। তোমার বউকে না হয় একটু হাতে হাতে সাহায্য করতে বলো। ছাগল দিয়ে কি কখনো বাঘ মারা যায় নাকি? তোমার ছোট যা হচ্ছে সেই রকমেরই। থাক, ওকে বলে লাভ নেই। ওকে যদি রান্না করতে বলি, ও সব রান্না ভুলভাল করে দিয়ে চলে যাবে। তার থেকে ভালো টাপুর বৌদি তো ভালো রান্না করতে পারে, তাই টাপুর বৌদি রান্না করুক। এমন সময় টুপুর সেখানে চলে আসে। টুপুর যখন সবাইকে টাপুরের প্রশংসা করতে দেখে, তখন টুপুরের ভীষণই রাগ হয়। কিন্তু টুপুর কাউকে কিছু না বলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে টাপুরকে বলে, আজকে এত কিছু রান্নাবান্না করছিস, এদিকে ফ্রুট কাস্টার্ড বানাবি না? তুই তো খুব ভালো ফ্রুট কাস্টার্ড বানাতে পারিস। আজকে না হয় সবাইকে তোর ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাওয়া। আমারও তো খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু কি হয়েছে জানিস, আজকে তো বাড়িতে কোনো ফলই নেই। তাই নাকি? কিন্তু আমি তো এখন রান্না করছি, আর কিছুক্ষণ বাদে ভাবছি সবাইকে গরম গরম খেতে দিয়ে দেব। তাহলে তুই বরং বাজার থেকে ফল নিয়ে আয়, আমি ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেব। কিন্তু তুই তো জানিস আমি একদমই ভালো ফল পছন্দ করতে পারি না। আমার পছন্দ করা ফল সবসময়ই খারাপ হয়। তুই আমার থেকে অনেক ভালো ভালো ফ্রেশ ফল চিনতে পারিস, তাই তুই এখন গিয়ে ভালো ভালো ফল কিনে নিয়ে আয়। টুপুর এরকম কথা বললে টাপুর আর না করতে পারে না, সে বাজারে ফল কিনতে চলে যায়। এদিকে রান্নাবান্না হওয়া মাত্রই টুপুর সবাইকে খাবার দাবার গরম গরম পরিবেশন করে দেয়। টাপুরের হাতে রান্না যেহেতু খুব ভালো ছিল, তাই সবাই টাপুরের প্রশংসা করতে থাকে। বাবা টাপুর, আজকে এত সুন্দর রান্না বান্না করেছো। তুমি তো আমাকেও হার মানিয়ে দিলে দেখছি। আমি অনেক দিন ধরে রান্না বান্না করি, কিন্তু তোমার মতো এত ভালো ভালো রান্না আমি এখনো পর্যন্ত করতে পারিনি। দিদি, আমি তো টুপুর, তুমি আমাকে টাপুর বলছো কেন? আজকে তো আমিই সব রান্না বান্না করেছি। আসলে টাপুর তো একদমই রান্না বান্না করতে পারে না। ছোটবেলা থেকে সমস্ত রান্না বান্না আমিই সামলিয়েছি। এই দেখো রাহুল, আজকে আমি তোমার জন্য বাসন্তী পোলাও বানিয়েছি। ও মা, সে কি? তুমি টুপুর? আমি তো বুঝতেই পারিনি। তাহলে বলতে হবে তোমার তো অনেক ট্যালেন্ট আছে। আসলে তোমাদের দুই বোনকে একদম একই রকম দেখতে তো। এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না কে টুপুর আর কে টাপুর। এভাবেই টুপুর মনে মনে টাপুরের ক্রেডিট নিতে পেরে খুবই খুশি হয়। কিছুক্ষণ বাদেই টাপুর বাজার থেকে ফিরে আসে, কিন্তু টাপুর কিছুই জানতে পারে না। এভাবে টুপুর সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে শ্বশুরবাড়িতে সবার সামনে নিজের নাম কিনবে, আর কিভাবে সে টাপুরকে সবার সামনে ছোট করতে পারবে। কিন্তু এরকম কিছুই হয় না। কিন্তু মিনতি দেবী টুপুরের আবভাব থেকে বুঝতে পারে যে টুপুর সবসময় টাপুরকে হিংসা করে। তাই একদিন মিনতি দেবী টাপুর এবং টুপুর দুজনকে ডেকে বলে, আমি তোমাদের দুই বৌমার জন্য 2 রকম উপহার এনেছি, দেখো তো তোমাদের কেমন লাগে। এই বলে মিনতি দেবী টাপুরের হাতে একটা সোনার নেকলেস এবং টুপুরকে একটা কম দামি পুরানো শাড়ি দেয়, যা দেখে টুপুর খুব রেগে যায়। এ কি মা, আপনি টাপুরকে একটা গোল্ডেন নেকলেস দিলেন আর আমাকে একটা শাড়ি দিলেন। আমাকেও আপনি ওরকম গোল্ডেন নেকলেস দিতে পারতেন। আপনি তো আপনার দুই বৌমার মধ্যে বৈষম্য করছেন। না বৌমা, তোমাকে যেই শাড়িটা দিয়েছি সেটা আমাদের বংশের শাড়ি। এটা আমার শাশুড়ি মা, তার শাশুড়ি মা, তার শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা আমাদের বংশের প্রত্যেক বৌমা পরেছে, তাই তোমাকেও আমি এই শাড়িটা সামলে রাখতে দিলাম। আচ্ছা বেশ, তোর এই শাড়িটা পুরানো বলে মনে হচ্ছে তো, তুই তাহলে এই শাড়িটা আমাকে দিয়ে দে আর নেকলেসটা তুই রেখে দে। না থাক, দরকার নেই। এই বলে টুপুর সেখান থেকে চলে যায়। পরের দিন ছিল পয়লা বৈশাখ। তিলোত্তমা ঠিক করে বাড়িতে আজকে নববর্ষ উপলক্ষে ভালো ভালো রান্নাবান্না করা হবে। তাই তিলোত্তমা টাপুরের হাতে একটা বড় বাজারের ব্যাগ এবং 3000 টাকা ধরিয়ে দিয়ে বলে, টাপুর, আজকে বাজার থেকে মাটন, চিকেন, কাতলা মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ নিয়ে এসো।
কেমন? আজকে পয়লা বৈশাখ বলে সব ছেলেরা বাড়িতেই থাকবে। ওদের আবার চিকেন মাটন ছাড়া খাওয়া হয় না। তাছাড়া বাড়িতে কোনো সবজিও নেই। তুমি আসার পথে সবজিও কিনে আনবে। তিলোত্তমার কথা শুনে টাপুর বাজারে চলে যায়। কিন্তু টাপুর বাজার থেকে চিকেন মাটনের বদলে নিজের জন্য একটা 3000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে আসে। তার উপর সে অনেক দেরি করে বাড়িতে ফিরে আসে, যা দেখে তিলোত্তমা বড্ড আশ্চর্য হয়, কারণ তখন বেলা প্রায় 12টার বেশি বেজে যায়। এ কি, তুমি কিছু বাজার করনি কেন? শুধু একটা শাড়ি নিয়ে বাড়িতে ঢুকেছো? তোমাকে তো বললাম আজকে বাড়িতে কোনো বাজার নেই, ভালো ভালো রান্না হবে, কিন্তু তুমি তো কিছুই বাজার করে আনোনি। আমার ইচ্ছা হয়নি তাই আমি বাজার করিনি। বাড়িতে যা আছে তাই রান্না করো। আসলে আজকে আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে। কালকে মা আমাকে একটা সোনার গহনা দিল, কিন্তু সামান্য বুদ্ধিটুকু নেই যে নতুন বউকে একটা নতুন শাড়িও দিতে হয়। যাই হোক, তোমাদের মতো ব্রেনলেস মানুষজনকে এসব কথা বলে কোনো লাভ নেই। টাপুরের এরকম আচরণ দেখে বাড়ির সকলেই ভীষণই আশ্চর্য হয়, কারণ টাপুর কখনোই কারোর সঙ্গে এতটা বাজে ব্যবহার করে না। এমনকি টাপুর রান্নাবান্নাও করতে চায় না, সংসারের কোনো কাজেও হাত দেয় না। এভাবে 4-5 দিন কাটার পর হঠাৎই একদিন তিলোত্তমার ফোনে একটা ফোন আসে। দিদি, আমি টাপুর বলছি। আসলে আমার হঠাৎ করে মনে পড়লো বাড়ি থেকে আসার সময় ফ্রিজে বেশ কিছু আচার বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেগুলো তো রোদে দিতেই ভুলে গেছি। তুমি একটু আচারগুলো রোদে দিও, তা না হলে কিন্তু আচারগুলো খারাপ হয়ে যাবে। তাছাড়া আসার সময় তোমার সঙ্গে তো দেখাও করে আসা হয়নি। সে কি, তুমি বাড়িতে নেই? তুমি কোথায় আছো? কেন, টুপুর বলেনি? টুপুরই তো আমাকে বলল মায়ের নাকি শরীর খারাপ, মা আমাকে দেখতে চেয়েছে। কিন্তু কি জানো, এখানে আসার পর দেখলাম মায়ের শরীর ভালোই আছে। তবে যাই হোক, মা আমাকে বলল এসেছিস যখন কিছুদিন থেকে যা, তবে কালকে আমি বাড়ি চলে যাব। টাপুরের কথা শুনে তিলোত্তমার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে ওঠে। তাই তিলোত্তমা ফোন রেখে তখনই টুপুরের কাছে গিয়ে বলে, কি টুপুর, আর কতদিন এভাবে টাপুর সেজে আমাদেরকে ধোকা দেবে শুনি? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? তুমি আসলে টুপুর, টাপুরের মতো সেজে গুজে আমাদের সঙ্গে নাটক করছো, যাতে আমরা টাপুরকে ছেড়ে তোমাকে ভালোবাসি। ও মাই গড, তুমি এসব কি করে জানলে? তোমরা টাপুরকে বেশি ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। মা তো টাপুরকে আবার একটা সোনার গহনা দিয়েছে, আর আমাকে একটা পুরানো শাড়ি দিয়েছে। তুমি হয়তো ভুলে গেছো তোমার গলায় একটা তিল আছে, কিন্তু টাপুরের গলায় কোনো তিল নেই। এতদিন আমার তোমাকে চিনতে অসুবিধা হতো, কিন্তু এখন আমি তোমাদেরকে খুব ভালো মতোই চিনতে পারি। হ্যাঁ, আমি জানি যে ছোট বৌমাকে কিছুই দেয়া হয়নি। তুমি ওই পুরানো শাড়িটা নিতে চাইছিলে না বলে আমি একটা নতুন গহনাও তৈরি করতে দিয়েছি, কিন্তু গহনাটা হতে তো সময় লাগবে নাকি? ও, আসলে আমি বুঝতে পারিনি। আমি এবার থেকে আপনাদের সবার সাথে ভালো ব্যবহার করব। আপনাদেরকে ধোকা দিতে গিয়ে আমি ধরা পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর টাপুর সেজে কখনোই আপনাদের সাথে নাটক করব না। সেদিনের পর থেকে টুপুর আর কখনোই তার যমজ বোনের উপর হিংসা করে না। সেও এখন ধীরে ধীরে টাপুরের মতো ভালো মানুষ হয়ে ওঠে। এখন দুই যমজ বোন শ্বশুরবাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে। কমলা দেবী তার 5 ছেলে তুহিন, রাহুল, হেমন্ত, বিপ্লব এবং রাজুর সঙ্গে বাস করত। তার স্বামী মদনবাবু মারা যাওয়ার সময় তার 5 ছেলের মধ্যে সমস্ত জায়গা জমি ভাগ করে দিয়ে গিয়েছিলেন। শুধুমাত্র তাদের রাজপ্রাসাদের মতো বাড়িটা তিনি কমলা দেবীর নামে করে দিয়েছিলেন। কমলা দেবী তার ছেলেদের একে একে বিয়ে দিয়ে 5 বৌমাকেই বাড়িতে নিয়ে এসেছিল। 5 ছেলে 5 বউ এবং কমলা দেবীকে নিয়ে তাদের বাড়িতে এখন 11 জন সদস্য ছিল। তাই তাদের বাড়িতে ঘর সংসারের কাজও অনেক বেশি থাকতো। 5 বৌমা সবসময় নিজেদের মধ্যে কাজ নিয়ে ঝামেলা করত। একদিন, বড় বৌমা, 1 কাপ চা পাওয়া যাবে কি? ও বড় বৌমা। কমলা দেবীর কথা শুনে তার বড় বৌমা লিপি সেখানে আসে এবং অত্যন্ত বিরক্তিতার সঙ্গে বলে, আরে আপনি কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখতে পান না? সব সময় শুধু বড় বৌমা বলে চিৎকার করেন কেন? বাড়িতে তো আপনার আরো 4টে বৌমা আছে নাকি নেই? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে দেখলাম রান্নাঘরে আছো, তাই তো তোমাকেই ডাকলাম। রান্নাঘরে আছি বলে কি আমাকেই ডাকতে হবে? এত লোকের রান্না করতে করতেই তো আমার সারাদিন লেগে যায়। তার উপর আপনার নানান রকম হুকুম তো চলতেই থাকে। রান্না কি তুমি একাই করো নাকি? আমরাও তো করি। তুমি তো সবচেয়ে কম রান্না করো। কই, আমরা তো তোমার মতো চেঁচামেচি করি না। তখন তোমাকে রান্না করতে দিলেই তোমার বড্ড জ্বালা হয়, তাই না? এই, তুই বেশি বকছিস কেন? আমি তোকে কিছু বলেছি নাকি?
যখন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বরের সঙ্গে বিরিয়ানি খাও আর কারি কারি খাবার নষ্ট করো, তখন তো তোমার মুখ থেকে এত কথা বেরোয় না। তখন তো সবকিছু চুপি চুপি হয়, তাই না? কমলা দেবীর বাড়িতে তার 5 বৌমার মধ্যে এরকম ঝগড়া লেগেই থাকতো। আসলে তার 5 বৌমাই একে অপরকে সহ্য করতে পারতো না। তাদের ধারণা ছিল তাদের জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তাদেরকে অনেক বেশি বেশি কাজ করতে হয়, তাই তারা 5 বৌমাই সবসময় আলাদা সংসার করতে চাইতো। প্রত্যেকদিন রাত্রিবেলা ছেলেরা কাজ থেকে বাড়ি ফিরে এলে 5 বৌমা আলাদা আলাদা সংসার করার জন্য খুব ঝগড়াঝাটি করত। এসব দেখে দেখে কমলা দেবী খুব বিরক্ত হয়ে উঠেছিল। তোমরা এবার ঝামেলাঝাটি বন্ধ করো, প্রত্যেকদিন একই জিনিস আর ভালো লাগছে না আমার। বৌমারা, তোমরা আলাদা সংসার করতে চাও তাই তো? ঠিক আছে, তোমরা আলাদা হয়ে যাও, কোনো আপত্তি নেই আমার। আমি হ্যাঁ না বললে আমি জানি আমার ছেলেরা কখনোই আলাদা হবে না। হ্যাঁ, এই তো আপনি কাজের কথা বলেছেন। শুধু আলাদা সংসারই নয়, আলাদা আলাদা বাড়িতে থাকবো। এই বাড়িতে থাকবো না, আমাদের ভাগ্যের জমিতে আমরা নিজেদের বাড়ি তৈরি করে আলাদা হয়ে যাব। ও, এই বাড়িতেও থাকতে তোমাদের অসুবিধা হবে? ঠিক আছে, যেটা তোমরা ভালো বোঝো তাই করো। তোমরা সুখে থাকলেই আমি সুখী হব। আপনি চিন্তা করবেন না মা, আমরা তো কাছেই থাকবো। আমরা 5 জন মিলে আপনাকে দেখাশোনা করব। নিজেদের মধ্যে সব ভাগাভাগি করে নেব। আপনি সময় মতন আপনার খাবার পেয়ে যাবেন। একদিন খাবার আমি দিলে অন্যদিন মেজো দেবে, তারপর সেজো দেবে। এইভাবে আমরা সব কাজ ভাগাভাগি করে নেব। কমলা দেবী কোনো কথা না বলে চুপ করে থাকে। 5 ছেলে তাদের বাড়ির আশেপাশেই নিজেদের বাড়ি তৈরি করে নিজের নিজের বউকে নিয়ে আলাদা হয়ে যায়। কয়েকদিন সব ঠিকঠাক চলছিল। একদিন সকালবেলা কমলা দেবী তার বাড়ির সামনেই অবস্থিত তার বড় ছেলের বাড়ির সামনে যায়। বড় বৌমা, ও বড় বৌমা, দরজা খোলো। আজকে তুমি আমার খাবার দিয়ে গেলে না কেন? এখনো রান্না হয়নি নাকি? কমলার বড় বৌমা লিপি দোতলার ব্যালকনিতে এসে বলে, আরে আপনি এত চেঁচাচ্ছেন কেন? ঘরে যান, আমি একটু পরে খাবার নিয়ে আসছি। আপনার ছেলের লাঞ্চ বক্স প্যাক করছি, ওর হয়ে গেলে আপনার খাবার তৈরি করব। সব তো ঠিক আছে বৌমা, কিন্তু আমার খাবারটা একটু সকাল সকাল দেবে। আমার শরীরের অবস্থা ভালো নেই, সময় মতো ওষুধ না খেলে খুব অসুবিধা হয় আমার। আরে বাবা, ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন তো। ঘরে যান, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? খাবার বানানো হয়ে গেলে আমি আসছি। এই বলে লিপি ভেতরে চলে যায়। এই দৃশ্য দেখে পাড়ার মহিলারা তাদেরকে নিয়ে নানান রকম আজে বাজে মন্তব্য করতে থাকে। কমলা দেবী মন খারাপ করে তার বাড়ির দিকেই যাচ্ছিল। তখন সেখানে হাতে করে খাবারের প্লেট নিয়ে তার মেজ বৌমা টুম্পা আসে। মা, আপনাকে জল খাবারের জন্য আর চেঁচাতে হবে না। আজকে থেকে আপনাকে আমি রোজ সকালে জল খাবার দিয়ে যাব। এই নিন খাবার, আর ভেতরে গিয়ে খেয়ে নিন। তুমি আজকে খাবার নিয়ে এলে? তোমার তো মঙ্গলবারে আমাকে খাবার দেওয়ার কথা, আজকে তো সোমবার। তোমরা তো 5 জন আলাদা আলাদা দিনে আমাকে খাবার দেওয়ার ডেট ভাগাভাগি করে নিয়েছো, তাই যেই দিন যে খাবার দেবে তার বাড়ির সামনে গিয়েই তো আমাকে চেঁচাতে হবে। কমলা দেবীর এরকম কথা শুনে আশেপাশের মহিলারা তাদের দিকে একভাবে তাকিয়ে থাকে। এই দেখে টুম্পা বলে, আরে না না মা, কি যে বলেন না, এমন কোনো ব্যাপার নেই। আমি তো আপনাকে রোজই খাওয়াতে পারবো। চলুন না, ভেতরে চলুন। সবার সামনে কেন অপমান করছেন আমার? এই বলে টুম্পা তার শাশুড়ি মাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। টুম্পা খাবারের প্লেটটা টেবিলের উপর খুব জোরে আওয়াজ করে রেখে দেয়। মা, আপনিও না সত্যি, আমার আজকে আপনাকে খাবার দেওয়ার দিন নয়, তবুও আমি আপনার জন্য খাবার নিয়ে এলাম, আর আপনি সবার সামনে আমাকে নিচে নামানোর চেষ্টা করলেন। এটা কি ভালো জিনিস বলুন তো? ভালো খারাপের কথা আর বলো না। 5 ছেলে 5 বৌমা থাকা সত্ত্বেও এত বড় বাড়িতে আমাকে একা থাকতে হয়। সময় মতো খাবার পাওয়া যায় না, কুকুরের মতো এর দরজায় ওর দরজায় যেতে হয়। এগুলো কি ভালো জিনিস নাকি? পাড়ার সব লোক ভালো করেই তো জানে সব। হ্যাঁ, তো কি করব? 5 জন মিলে একই বাড়িতে থেকে কি ঝামেলা করব নাকি সারাদিন? তখন তো পাড়ার লোকেরাই বলবে কেমন বউ এনেছে, দিন রাত ঝগড়া করে। এগুলো আমি কখনোই শুনতে পারবো না। খাবার রেখে গেলাম, খাবার ইচ্ছে হলে খাবেন, না হলে ফেলে দেবেন, আপনার ব্যাপার। এই বলে টুম্পা সেখান থেকে চলে যায়। বেচারি দুঃখী কমলা দেবী টুম্পার দিয়ে যাওয়া খাবারই খায়, কারণ তাকে সময় মতো ওষুধ খেতে হতো।
বেশ কিছুক্ষণ পর কমলা দেবী ঘরবাড়ি সাফাইয়ের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সেখানে তার সবচেয়ে ছোট বৌমা রেণুকা আসে। এ কি করছেন মা? আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন কেন? আজকে তো ঘরবাড়ি পরিষ্কার করার দিন আমার, আমি তো আসছিলামই। আপনি কেন শুধু শুধু এসব নাটক শুরু করলেন? দিন আমাকে দিন ঝাড়ুটা, আমি করে দিচ্ছি। না থাক, তোমাকে কিছু করতে হবে না। এটা তো তোমার নিজের বাড়ি নয়, তুমি ঠিকঠাক ভাবে কিছু পরিষ্কার করতেও পারো না। কখনো ঘরের কোনায় কোনায় নোংরা আবর্জনা পড়ে থাকে, আবার কখনো বাসনে সাবান লেগে থাকে। চলে যাও, আমি করে নেব। আমার করতে সময় লাগবে তাও ঠিক আছে। আরে পাগল হয়ে গেছেন নাকি? পাঁচটা বৌমা থাকতে আপনি কাজ করলে লোকে কি বলবে? সরুন, আপনি বসুন, আমি সব করে দিচ্ছি। রেণুকা জোর করে ঘরের কাজ করতে শুরু করে, কিন্তু তার কোনো কাজ করা আর না করা দুটোই সমান ছিল। সে যেমন তেমন করেই কাজগুলো স্পর্শ করে চলে যেত। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। কমলা দেবীর 5 বৌমা তাকে খাবার দিত ঠিকই, কিন্তু নিজেদের খেয়াল খুশি মতো। তারা নিজের স্বইচ্ছায় ভালোবেসে এসব করতো না, শুধুমাত্র লোক দেখানোর জন্য অথবা তাদের বৌমার দায়িত্ব পালন করার জন্য এসব করত। আসলে 5 বৌমা কমলাকে নিজের শাশুড়ি মা বলে মনেই করতো না। যতটা সম্ভব তারা তাদের শাশুড়ি মায়ের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। কমলা দেবী মনে মনে খুব কষ্ট পেত, কিন্তু তার দুঃখের কথা শোনার মতো কেউ ছিল না। তাই সে প্রত্যেকদিন তার মৃত স্বামীর ফটো নিয়ে কান্নাকাটি করত। আজকেও সে তাই করছিল। তখন সেখানে তাদের এক প্রতিবেশী বুলটি আসে। কি করছো দিদি? কেমন আছো বলো? একে দিদি, তুমি আজকেও দাদার ফটো নিয়ে কাঁদছো? আর কি বলবো বলো তো? সত্যি, দাদা যখন বেঁচে ছিল সব ঠিকঠাক ছিল। তোমার 5 ছেলে মিলেমিশে থাকতো, তোমাদের কত ভালোবাসতো, তোমাদের সব কথা শুনে চলতো। হ্যাঁ, ও চলে যাওয়ার পর থেকেই আমার জীবনে দুঃখ নেমে এসেছে। 5টা ছেলে বৌমা থাকতেও আমার কেউ নেই। মানছি সবাই আমার বাড়ির আশেপাশেই থাকে, তবুও সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব আছে। কোনো জিনিসের প্রয়োজন পড়লে 5 জনের দরজায় আমাকে ছুটতে হয়। এর চেয়ে ভালো উপরওয়ালা আমাকে তুলে নিতে পারতো। আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। তোমার বৌমাগুলো সত্যি কি আর বলবো, এত বড় বাড়ি থাকতে ওরা দেশলাইয়ের বাক্সের মতো ছোট ছোট ঘরে থাকে, আর বুড়ি শাশুড়ি মাটাকে একদম আলাদা করে দিল। কমলা দেবী এভাবেই তার প্রতিবেশীর সঙ্গে দুঃখ প্রকাশ করছিল আর খুব কান্নাকাটি করছিল। এসব কথা তার সবচেয়ে ছোট ছেলে রাজু দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মায়ের কথাগুলো শুনে তার খুব কষ্ট হয়। সত্যিই তো, মায়ের 5 ছেলে বৌমা থাকতেও মা কত একা হয়ে পড়েছে। আমরা ভাইরা কাজে ব্যস্ত থাকায় কোনোদিনও এটা নিয়ে ভেবে দেখিনি। রাজু বাড়ির ভেতরে প্রবেশ না করে সে তার দাদাদের ফোন করে কাছেরই একটি পার্কে ডেকে নেয়। রাজু সবাইকে তার মায়ের দুঃখের কথা জানায়। সত্যি আমরা মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আমরা নিজের বউদের কথা শুনে আলাদা ঘর সংসার পেতেছি, কিন্তু মায়ের কথা একবারও ভাবিনি। আমরা অনেক ভুল করেছি। হ্যাঁ দাদা, পাড়ার সবাই বলে যে বৌদিরা কেউ সময় মতো মাকে খাবার দেয় না, শুধু লোক দেখানো কাজ করে। কিন্তু ওদের কিছু জিজ্ঞাসা করতেই ওরা বলে যে মায়ের ওরা খুব খেয়াল রাখে, মাকে কোনো কাজে হাত দিতে দেয় না। না, অনেক হয়েছে, আর না। এবার আমাদের বউকে উচিত শিক্ষা দিতেই হবে। আর যাই হোক, মাকে আর কষ্ট দিতে পারবো না আমরা। 5 ভাই নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই রাহুলের ফোনে বুলটি কাকিমার ফোন আসে। সে জানায় যে কমলা দেবী খুব অসুস্থ হয়ে পড়েছে। 5 ছেলে ছুটে ছুটে মায়ের কাছে আসে। ডাক্তার এসে কমলা দেবীর চেক আপ করতে শুরু করে। কমলা দেবীর 5 ছেলে বৌমা এবং বুলটি কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারের উত্তরের অপেক্ষা করছিল। এনার শরীর খারাপ হওয়ার আসল কারণ হলো ঠিক সময় মতো খাবার না খাওয়া, ওষুধও না খাওয়া, আর অতিরিক্ত মানসিক টেনশন নেওয়া। বাড়িতে এতগুলো লোক থাকা সত্ত্বেও এনার মানসিক স্ট্রেস হওয়ার কথা নয় তো? আপনারা কি এনার একটুও খেয়াল করেন না? ডাক্তার বাবু, আপনি যে এত লোকের ভিড় দেখছেন, এটা কিছু সময়ের জন্য। আপনি চলে যাওয়ার পর এরা সবাই চলে যাবে। বেচারি কমলা দিদি তো এত বড় ঘরে একা একা থাকে। ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না। ইনি আমার মা। আজকে থেকে আমি এনার সাথেই থাকবো, তাতে যাই হয়ে যাক না কেন। সব সময় আমি মায়ের কাছে থেকে মায়ের দেখাশোনা করব। আরে কি বলছো কি? মায়ের দেখাশোনা আমরা 5 বউ মিলে করে নেব। তুমি নিজের কাজকর্ম ছেড়ে এসব করতে যাবে নাকি? আমরা 5 জনে একটু একটু সময় করে মায়ের কাছে এসে থাকবো। চুপ করো, এটা আমার মা, আমাকে ভাবতে দাও।
তোমাদের আর ভাবতে হবে না, আমি কাজকর্ম ছেড়ে দেব। আমার কাছে আমার মা আগে। মাঝে মধ্যে কয়েক মিনিটের জন্য দেখাশোনা করা আর একই বাড়িতে থেকে দেখাশোনা করা দুটো সম্পূর্ণ আলাদা, বুঝেছো? যাক, তোমাদের ছেলেদের মাথায় তাহলে বুদ্ধি হয়েছে। বৌমারা কখনো মেয়ে হতে পারে না, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। তোমাদের লজ্জা করে না বলো, মা সমান শাশুড়ি মাকে এত কষ্ট দিতে? আজকে যদি তোমাদের নিজের মায়ের সঙ্গে এরকম হতো, তোমরা কি করতে বলো তো? কমলা দেবীর কথা শুনে 5 বৌমা তাদের ভুল বুঝতে পারে। কমলা দেবীর জ্ঞান ফিরলে সবাই মিলে তার কাছে ক্ষমা চায়। কমলা দেবী খুব খুশি হয়। সবাই তাদের আলাদা আলাদা ঘর ছেড়ে একই বাড়িতে এসে একই সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। কমলা দেবী 5 বৌমার সঙ্গে এখন হাসি খুশি বসবাস করে।